আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কিছুক্ষণ পর সংসদে বাজেট উত্থাপন, জীবন জীবিকা বাঁচিয়ে অর্থনীতি গতিশীল করার চ্যালেঞ্জ। নিমতলী ট্র্যাজেডির 11 বছর, পুরনো ঢাকা থেকে কেমিক্যাল গুদাম সরিয়ে নেয়ার দাবি। ক্ষমতা পাকাপোক্ত করতে ভোটের নাটক করেছিলেন জিয়া, হেঁটেছিলেন পাকিস্তানি স্বৈরশাসকদের পথে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভ্যাকসিন সংকট, $5,000 কোটি নতুন রোডম্যাপ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছে রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আজ সংসদে উঠছে বহুল প্রত্যাশার 2021-22 অর্থ বছরের জাতীয় বাজেট। করোনার এই দুঃসময়ে জীবন জীবিকা, ব্যবসা বাণিজ্য গতিশীল করার চাপ যেমন আছে, থাকছে উন্নয়ন অগ্রগতি এগিয়ে নেওয়ার তাগিদও। এমন বাস্তবতায় প্রায় 6,03,681 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 7.2%, আর মূল্যস্ফীতি 5.3% আটকে রাখার প্রচেষ্টা থাকছে নতুন বাজেটে। তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনা মহামারীতে জীবন জীবিকা রক্ষার লড়াই করছে মানুষ। ব্যবসা বাণিজ্য সচল রাখতে মরিয়া উদ্যোক্তারা। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সহ প্রায় সব খাতে করোনার থাবা। এমন পরিস্থিতির মধ্যে 2021-22 অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। এতে থাকছে করোনা মোকাবেলা করে উন্নয়ন অগ্রগতি এগিয়ে নেওয়ার প্রত্যয়। পিছিয়ে পড়া মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী তাদেরকে সাথে রেখেই আমরা এগিয়ে যেতে চাই। এবারের বাজেটের সম্ভাব্য আকার হতে পারে 6,03,621 কোটি টাকা, যা চলতি অর্থবছরের 5,68,000 কোটি টাকার বাজেটের চেয়ে বড়। বিদেশি অনুদান সহ বাজেটের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 3,92,490 কোটি টাকা, চলতি অর্থবছরের চেয়ে প্রায় 10,000 কোটি টাকা বেশি। এদিকে করোনার কারণে লক্ষ্যমাত্রা অর্জনে বড় চ্যালেঞ্জ থাকায় রাজস্ব আদায়ে এনবিআরের উপর বাড়তি বোঝা চাপাতে চাচ্ছেন না অর্থমন্ত্রী। তাই চলতি অর্থবছরের মতোই 3,30,000 কোটি টাকা আদায়ের লক্ষ্য পাচ্ছে সংস্থাটি। তারপরেও বাজেটে বড় আকারের ঘাটতি থাকছে। বিদেশি অনুদান হিসেবে না নিলে ঘাটতির আকার হতে পারে 2,14,681 কোটি টাকা, যা জিডিপির প্রায় 6.2%। এদিকে ঘাটতি পূরণে ঋণই হচ্ছে বড় উৎস। অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের লক্ষ্য 1,13,453 কোটি টাকা, আর বিদেশি উৎস থেকে আসবে প্রায় 97,738 কোটি টাকা। এছাড়া ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা বাড়ার সাথে সঞ্চয়পত্র বিক্রিও বাড়াতে চান অর্থমন্ত্রী। এ খাত থেকে নেওয়া হতে পারে 32,000 কোটি টাকা। করোনা মোকাবেলায় ভর্তুকি, প্রণোদনা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে রাজস্ব ব্যয় বৃদ্ধির চাপ থাকলেও যথাসময়ে চলমান প্রকল্প শেষ করতে চায় সরকার। তাই এবারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার বেড়ে দাঁড়িয়েছে 2,25,124 কোটি টাকা। সর্বোচ্চ 61,631 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে পরিবহন ও সড়ক যোগাযোগ খাত। গুরুত্ব পাচ্ছে মেগা প্রকল্পগুলো। নতুন বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য 7.2%, আর মূল্যস্ফীতি 5.3%-এর মধ্যেই আটকে রাখার চেষ্টা থাকবে। এদিকে বাজেটের অনুন্নয়ন ব্যয় বাড়ছে। এ খাতে ব্যয় হতে পারে 3,77,756 কোটি টাকা। 2021-22 অর্থবছরের বাজেটে শুধুমাত্র ভর্তুকি ও প্রণোদনা মিলে প্রায় 48,500 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। কৃষি ও বিদ্যুৎ খাত পাচ্ছে সর্বোচ্চ ভর্তুকি। অর্থমন্ত্রী জানালেন, সবার জন্য একটি সময়োপযোগী বাজেট দিতে চান তিনি। করোনা মহামারীর এই পরিস্থিতিতে জীবন জীবিকা ও ব্যবসা রক্ষার সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে 2021-22 অর্থবছরের বাজেটে। শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নের পাশাপাশি করোনায় হারিয়ে যাওয়া অর্থনীতি পুনরুদ্ধারে প্রাধান্য পাবে এবারের বাজেটে। তাই তো অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বিদেশি বিনিয়োগ আকৃষ্টের পাশাপাশি দেশীয় শিল্প বিকাশেও প্রাধান্য দিচ্ছেন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা। জাতীয় সংসদে 2021-22 অর্থ বছরের বাজেট উপস্থাপনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সংসদে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। কিছুক্ষণ পরই 6,03,681 কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। সভায় মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। নিমতলী ট্র্যাজেডির 11 বছরেও পুরান ঢাকা থেকে সরেনি কেমিক্যালের গুদাম। ভয়াবহ অগ্নিকাণ্ডের সেই দুঃসহ স্মৃতি আজও ভুলতে পারেনি নিমতলীর মানুষ। স্বজন হারানোর বেদনা নিয়ে দিনটিকে স্মরণ করছেন তারা। রাসায়নিক গুদামগুলো না সরায় এখনও আতঙ্কে দিন কাটছে তাদের। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। 2010 সালের 3 জুন রাত 9টা পুরান ঢাকার নবাব কাটরার নিমতলীর এই বাড়িতে আগুন লাগে। 6তলা বাড়িতে তখন 2 বোন রুনা রত্নার বিয়ের আয়োজন। অতিথিদের জন্য চলছিল রান্না। সেই রান্নাঘরের আগুন ছড়িয়ে পড়ে পাশের কেমিক্যাল গোডাউনে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আগুনের লেলিহান শিখায় প্রাণ যায় 124 জনের। নিমতলী ট্র্যাজেডির 11 বছর। নিহতদের স্মরণে ছায়াস্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানান এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাসায়নিক গুদামগুলো পুরোপুরি না সরায় এখনও আতঙ্কে দিন কাটছে তাদের। শুনি যে ওখান থেকে কোনো জায়গা থেকে একটা আগুন লাগছে, তখন সেই কথাটা মনে পড়ে, আল্লাহ কি ভয়ঙ্কর আগুন। সরকার অত্যন্ত গভীরভাবে এদের পুনর্বাসনের, এই কেমিক্যাল ব্যবসায়ীদের ঢাকার আশেপাশে পুনর্বাসনের জন্য ব্যবস্থা করছে। তদন্ত কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান এলাকাবাসী ও পরিবেশবিদরা। প্রায় 1000-এর মতন কারখানা গোডাউন রয়েছে পুরনো ঢাকায়, এবং তদন্ত হয়েছে, তালিকা হয়েছে, এটা ওই তদন্তের মধ্যে রয়ে গেছে, কোনো কাজ হচ্ছে না। আমরা আজ পর্যন্ত জানতে পারলাম না মালিককে। আমি যে গোডাউনটা ভাড়া দিলাম, মালিক যে আমরা জানবো না, ডকুমেন্ট ছাড়া দিয়েছি বলে। যে এখানে যে কেমিক্যাল গোডাউন যে ভাড়া দিচ্ছে যারা বাড়িওয়ালা, তারা হয়তো তাদের অর্থনৈতিক সুবিধা তারা দেখছে। নিমতলীর মতো আর কোনো ট্র্যাজেডি যাতে দেখতে না হয় সেজন্য সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষকে যথাযথ ভূমিকা নেওয়ার আহ্বান জানান স্থানীয়রা। পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের মাধ্যমে আমরা ওই যে মনিটরিং করে থাকি। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে জিয়াউর রহমানের রাষ্ট্রপতি নির্বাচন একটি কালো অধ্যায়। গণতান্ত্রিক রাজনীতিকে বন্দী করে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতেই ৭৮-এর ৩ জুন ভোটের নাটক মঞ্চস্থ করেছিলেন জেনারেল জিয়া। এর আগে কলঙ্কজনক হ্যাঁ না ভোটও করেছিলেন জিয়া। ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন মনে করেন, পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব ইয়াহিয়ার দেখানো পথেই হেঁটেছিলেন জিয়াউর রহমান। জসিম জুয়েলের রিপোর্ট। হ্যাঁ না ভোট দেশের নির্বাচনী ইতিহাসে একটি কালো অধ্যায়। গণতান্ত্রিক রাজনীতিকে বন্দী করে ভোট খেলা। বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইমকে বন্দুকের নলে সরিয়ে ক্ষমতা দখল করলেন জিয়া। সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ছেঁটে ফেলা হয়। বিচারপতি সাইমকে সরানোর পর একই সাথে রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক ক্ষমতা পাকাপোক্ত করা এবং অবৈধ সবকিছু বৈধ করতেই ৭৮-এর ৩০শে মে হ্যাঁ না ভোট। প্রহসনের গণভোটের পর ৭৮-এর ৩ জুন রাষ্ট্রপতি নির্বাচন। জিয়াউর রহমান রাষ্ট্রপতি পদে বহাল থেকে জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর জেলখানার ভেতরে জাতীয় 4 নেতাকে হত্যা। আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর জেল জুলুম চালিয়ে মসনদে উর্দি পরা জিয়া। নির্বাচনের আদেশ দেওয়াটি জিয়াউর রহমানের পক্ষে সম্পূর্ণ অবৈধ ছিল, কারণ তার ক্ষমতারোহণটি অবৈধ পথে। সুতরাং অবৈধ যার ক্ষমতা, তার পক্ষে নির্বাচনের ঘোষণাটা অবৈধ হতে বাধ্য। উপরন্তু যে ফলাফলটি হয়েছিল সেটি সম্পূর্ণভাবে প্রভাবিত ফলাফল। অবৈধভাবে সামরিক শক্তি ব্যবহার করে জিয়া নিজের অবস্থান শক্ত করতে চেয়েছিলেন বলেই মনে করেন এই ইতিহাসবিদ। জিয়াউর রহমান কিন্তু পরিপূর্ণভাবে আইয়ুব খান এবং ইয়াহিয়া খানের পদাঙ্ক অনুসরণকারী ব্যক্তিত্ব ছিলেন, কারণ পেশাগতভাবে তারা ছিলেন অভিন্ন আর কি। এই নির্বাচনকে ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় বলেও মন্তব্য করেন অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। সব সামরিক শাসকরা তৃতীয় দুনিয়ার সব দেশে এই ধরনের কাজ করে থাকেন। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা।
ভ্যাকসিন সংকটের কারণে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে মহামারী করোনা সংক্রমণ বাড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। একই সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় ওইসব দেশে দ্রুত সহায়তা বাড়ানোর তাগিদ দিয়েছে সংস্থাটি। এ অবস্থায় ভ্যাকসিন বণ্টনে বৈষম্য দূর ও নিম্ন আয়ের দেশগুলোতে সরবরাহ নিশ্চিত করতে $5,000 কোটি নতুন রোডম্যাপ প্রকাশ করেছে স্বাস্থ্য, অর্থ ও বাণিজ্য বিষয়ক 4 বৈশ্বিক শীর্ষ সংস্থা। রিপোর্ট করছেন দুলি মল্লিক। মহামারী করোনার সংক্রমণ ভয়াবহ মাত্রায় বাড়ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এপ্রিল থেকে বিপর্যস্ত পরিস্থিতির মুখে ভারত, নেপাল সহ বিভিন্ন দেশ। এ পর্যন্ত এ অঞ্চলের 39টি দেশে আক্রান্ত 3,80,00,000 ও মৃত 5 লাখ ছাড়িয়েছে। মহামারীর এই উত্তাল ঢেউ এরই মধ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। হাসপাতালে শয্যা ও অক্সিজেন সংকট, করোনা পরীক্ষার সরঞ্জামের অভাবের পাশাপাশি উদ্বেগ বাড়িয়েছে করোনার নতুন নতুন ধরন ছড়িয়ে পড়া। এসব দেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও সরবরাহ ও তহবিলের অভাবে প্রায় বন্ধের পথে। জাতিসংঘের তথ্য মতে বিশ্বব্যাপী ভ্যাকসিনেশনের মাত্র 1% হয়েছে নিম্ন আয়ের দেশগুলোতে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR বলছে, বৈশ্বিক সহায়তা বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই। এদিকে এরই মধ্যে মহামারী নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, IMF, বিশ্ব বাণিজ্য সংস্থা ও বিশ্ব ব্যাংক সম্মিলিতভাবে রোডম্যাপ প্রকাশ করেছে। এতে করোনা পরীক্ষা ও চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি ভ্যাকসিন উৎপাদন ও সমবন্টন নিশ্চিতে জোর দেওয়া হয়েছে। উন্নত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান তাদের। Ensure some people are vaccinated in all countries, not all people in some countries. Recent opinion polls show the overwhelming majority of people support equitable access to vaccines. বিশ্বকে করোনা মুক্ত করতে হলে সব প্রান্তের সব মানুষকে ভ্যাকসিন দেওয়ার বিকল্প নেই বলে মত এসব সংস্থার। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। 7 কলেজ খুলে দেওয়ার দাবি, 6 জুন স্মারকলিপি প্রদান কর্মসূচি। আবারও আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে। বন্ধুত্বের নিদর্শন হিসেবে নেপালকে চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নেপালের সেনাবাহিনীর অনুরোধে এসব সামগ্রী দেওয়া হলো। বাংলাদেশ বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল SM শফিউদ্দিন আহমেদের কাছে উপহার বুঝে নেন নেপালের রাষ্ট্রদূত মিশা বংশীধর। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এসব উপকরণের মধ্যে রয়েছে PPE সেট, হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল মাস্ক, ডিসপোজাল ক্যাপ, এক্সামিনেশন গ্লাভস। ভবিষ্যতেও পরস্পরের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন দুই দেশের কর্মকর্তারা। Actually, our relation is very close and cordial since the foundation of Bangladesh as an independent country in 1971. আমাদের সক্ষমতা বিবেচনায় যেটুকু আমরা করতে পেরেছি সেটুই করেছি এবং ভবিষ্যতে আমরা করব। আর এই প্রেক্ষাপটে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ দিতে চাচ্ছি, কারণ ওনার সাপোর্ট ছাড়া আমাদের নিজস্ব সক্ষমতা পূরণ করে, আমাদের নিজস্ব চাহিদা পূরণ করে আমরা অন্যদের সহায়তা করতে পারতাম না। শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি মেনে সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান ও হল খুলে দেয়া সহ ক্লাস ও পরীক্ষা চালু করার দাবি শিক্ষার্থীদের। এছাড়া সেশন জট নিরসনে ক্রাশ প্রোগ্রাম, শিক্ষা খাতে বিশেষ বরাদ্দ ঘোষণা এবং দ্রুততম সময়ে বাস্তবায়নের দাবি তাদের। আগামী 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়। অপরিকল্পিত খাল খননে 5 মাসে ভেঙে পড়েছে 3টি সেতু। ময়মনসিংহে পুরনো ব্রহ্মপুত্রের খালের উপর নির্মিত সেতু ধসে পড়ার ঘটনা মেনে নিতে নারাজ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এদিকে সেতু ভেঙে পড়ায় বিপাকে পড়েছেন 10টি গ্রামের কয়েক হাজার মানুষ। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। গেল 28 মে ভেঙে পড়ে ময়মনসিংহের বোরাখালী গ্রামের এই সেতুটি। এর আগে জানুয়ারি এবং মে মাসেই এই খালের উপরে নির্মিত আরও 2টি সেতু ভেঙে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিতভাবে খাল খননের কারণেই ভেঙে পড়েছে সেতুগুলো। যখন খনন করতে আসে আমাদের এলাকার লোকজন বাধা দেয়, কিন্তু ওরা বাধা না শুনে সরকারি নির্দেশ অনুযায়ী বলে ওরা খনন করে যায়। খনন করাতে ব্রিজের নিচের মাটি সরে যায়, ব্রিজটা ফাটল ধরে। এতে গফরগাঁও এবং হোসেনপুর উপজেলার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন স্থানীয় লোকজন। ডাক্তারের কাছে গেছিলাম, ওখান রিক্সা পাইলে তো ব্রিজ ভালো থাকলে রিক্সা দেওয়া চলে ফিলে করতে পারতাম। আমরা যে ফসলগুলো উৎপাদন করতেছি এগুলো গফরগাঁও বাজারে নেওয়া আনা যায় না, তারপরে গাড়ি ঘোড়া চলা যায় না। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে বোরাখালী খালের উপর সেতু 3টি নির্মাণ করা হয়। গেল 1 বছর ধরে পানি উন্নয়ন বোর্ড এই খাল খনন কাজ শুরু করে। খাল খননের কারণে ব্রিজ ভেঙে পড়ার কথা বলছেন স্থানীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা। তবে পানি উন্নয়ন বোর্ড তা মানতে নারাজ। সাম্প্রতিককালে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক যে খালটা বেশি ডিপলি খনন করার কারণেই পানি ব্রিজের তলাতে শেষ কাভারিংয়ে বালু সরে যায়, যার কারণে ব্রিজগুলো পড়ে যায়। খাল খনন কারণেই ভাঙছে নাকি নির্মাণ ত্রুটি আছে সেটা ভিজিটের পরে বোঝা যাবে আর কি। 3টি ব্রিজ ভেঙে পড়ায় আসছে বর্ষায় খাল পারাপারে চরম ভোগান্তিতে পড়বে 10টি গ্রামের কয়েক হাজার মানুষ। রত্না জামান, একুশে টেলিভিশন। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ইসরায়েলে শেষ হচ্ছে নেতানিয়াহুর শাসন, সরকার গঠনে বিরোধী জোটের ঐকমত্য। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কিছুক্ষণ পর সংসদে বাজেট উত্থাপন, জীবন জীবিকা বাঁচিয়ে অর্থনীতি গতিশীল করার চ্যালেঞ্জ। নিমতলী ট্র্যাজেডির 11 বছর, পুরানো ঢাকা থেকে কেমিক্যাল গুদাম সরিয়ে নেয়ার দাবি। ক্ষমতা পাকাপোক্ত করতেই ভোটের নাটক করেছিলেন জিয়া, হেঁটেছিলেন পাকিস্তানি স্বৈরশাসকদের পথে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভ্যাকসিন সংকট, $5,000 কোটি নতুন রোডম্যাপ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকাল 4টায় 21-এর সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।